নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার 2 দিনের মাথায় এবার ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গুলিতে রাজধানীর কালশীতে 2 জন ও রাজশাহীর বাগমারায় এক জেএমবি সদস্য নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। 139টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিজের স্ত্রীর হত্যাকারীদের ধরতে কোনো সহযোগিতা পাচ্ছেন না বাবুল আক্তার। বিলবোর্ড উচ্ছেদের নামে ক্যামেরাগুলো নামানো হয় 3 মাস আগে। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, তার পূর্ব বাংলা বাঁচাও আন্দোলনই রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। এবং গরম আবহাওয়ায় রমজানে খাবার গ্রহণে বাড়তি সতর্কতার পরামর্শ পুষ্টিবিদ ও চিকিৎসকদের। ভেজাল রোধে সরকারকে তৎপরতা বাড়ানোর তাগিদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি শেখ জায়েদ। ঝিনাইদহে আনন্দগোপাল গাঙ্গুলি নামে এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার কড়াতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 9টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেলে করে কালীগঞ্জ উপজেলার একটি মন্দিরে যাচ্ছিলেন পুরোহিত আনন্দগোপাল। মহিষা ভাগার বিল এলাকায় পৌঁছালে 3 যুবক মোটরসাইকেলে এসে অতর্কিতে পাশ থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তিনি পড়ে গেলে এলোপাতাড়ি তাকে কোপাতে থাকে দুর্বৃত্তরা। পরে গলা কেটে আনন্দগোপালের মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এদিকে আনন্দগোপালের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। রাজধানীর কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি এরা জেএমবি সদস্য। পুলিশ জানায়, সোমবার রাতে কালশীর লোহার ব্রিজ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 4-5 জন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে 2 জন মারা যায়। পুলিশ বলছে, এদের একজনের নাম তারেক হোসেন মিলু ও অপরজন সুলতান মাহমুদ। পরে পল্লবী থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাজশাহীর বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত তারেক আজিজের সহযোগী জেএমবি সদস্য জামাল গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায়, গত রাতে অভিযান চালিয়ে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের সহযোগী জামালকে আটক করে গোদাগাড়ী থানা পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে ফরাদপুরে অভিযান পরিচালনার সময় জামালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে জামালের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের মাকে আটক করেছে পুলিশ। 2015 সালের 25 ডিসেম্বর রাজশাহীর বাগমারা আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিহত হয় এবং আহত হন অন্তত 8 মুসল্লি। ষাট লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাবুল আক্তার চট্টগ্রাম নগরীর 50টি পয়েন্টে 139টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছিলেন। এখন তার স্ত্রী হত্যাকারীদের শনাক্তের জন্য তিনি সেই ক্যামেরার কোনো সহযোগিতা পাচ্ছেন না। বিলবোর্ডের কারণে সব ক্যামেরা গুটিয়ে নেয় এখন হত্যাকারীদের আইনের আওতায় আনতে ভরসা করতে হচ্ছে অন্যান্য ফুটেজের ওপর। তাও আবার মানসম্মত না হওয়ায় খুনিদের নিশ্চিতভাবে শনাক্ত করা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যুর হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে এখন ভরসা করতে হচ্ছে এই ঝাপসা সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর। তাও আবার পার্শ্ববর্তী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা ফুটেজ। অথচ গত 1.5 বছর আগে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তা বাবুল আক্তার নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় অন্তত 139টি ক্যামেরা লাগিয়েছিলেন। কিন্তু নানা সমস্যার কারণে অধিকাংশ ক্যামেরা অচল থাকায় পুলিশের নিজস্ব ক্যামেরার কোনো ছবি পাওয়া যাচ্ছে না। সেই জায়গাগুলো যে ক্যামেরাগুলো থাকার কথা ছিল সেটা লাগানো হয়েছে কিনা বা লাগানো হলে সেগুলো সচল আছে কিনা সেই দেখভাল করার দায়িত্বটুকু কার? বাবুল আক্তার তার জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ জীবন যাপনে সহযোগিতা করার জন্য
তার এত কর্মযোগ্য চালিয়েছেন, আজকে তার স্ত্রী দুর্ভাগ্যক্রমে তার সমস্ত অবদান থেকে সে বঞ্চিত হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নগরের জিইসি মোড়ে 4টি এবং প্রবর্তক মোড়ে 4টি সহ মোট 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু ক্যামেরাগুলো সচল থাকলে সহজে হত্যাকারীদের শনাক্ত করা যেত বলে মনে করছেন ক্যামেরা স্থাপনের সাথে সংযুক্ত কেবল নেটওয়ার্কের এই কর্মকর্তা। অপরাধীরা যেভাবে প্রবর্তকের মোড় দিয়ে চলে গেছে, যেটা দেখা গেছে সেটা জিসির মোড় থেকেও যেভাবে দেখা যেত, একইভাবে প্রবর্তকমুখী যেভাবে তারা চলে যাচ্ছিল, সেটা আমার মনে হয় যে সিসি ক্যামেরাগুলি থাকলে দেখতে সুবিধা হতো। মূলত বিলবোর্ড উচ্ছেদের কারণেই অধিকাংশ ক্যামেরা নামিয়ে ফেলা হয়, কিন্তু 3 মাস পেরিয়ে গেল ক্যামেরাগুলো আর লাগানো হয়নি, যে কারণে পুলিশকেই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা মোট 139টা ক্যামেরা লাগিয়েছিলাম, এখন কার্যকর আছে মূলত 13টা মাত্র। এর অন্যতম কারণ বিলবোর্ড উচ্ছেদের সময় অনেকগুলো ডিসকানেক্ট হয়ে গেছে, তো ওইগুলো আমরা এখন নতুন করে আবার সংযোগ দিয়ে সচল করবার জন্য প্রক্রিয়া নিয়েছি। রোববার ভোরে জিইসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে দুর্বৃত্তরা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। সকালে গাজীপুর কাশিমপুর কারাগারে তাকে এই পরোয়ানা পড়ে শোনানো হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রীয় কারাগারে জামায়াতের এই নেতার মৃত্যু পরোয়ানা পৌঁছায়। গতকাল দুপুরে 5 বিচারপতির স্বাক্ষর শেষে মীর কাসেম আলীর 244 পৃষ্ঠার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। এদিকে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ থাকায় আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানান। সময় সংবাদে আরো থাকছে, মজুদ শেষ হওয়ায় টিসিবির খেজুর বিক্রি বন্ধ, অন্যান্য পণ্য না পাওয়ার অভিযোগ ঢাকার বাইরের ডিলারদের। খোলা বাজারে পণ্য বিক্রি ঠেকাতেই কম বরাদ্দ দাবি কর্তৃপক্ষের। এবং রাজশাহীর বাজারে নানা জাতের আমের ছড়াছড়ি সত্ত্বেও প্রত্যাশিত লাভ পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। উৎপাদন কম বলছেন বাগান মালিকরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। এ উপলক্ষে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 9:30টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর যুবলীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা দলের ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। 1966 সালে লাহোরে পশ্চিম পাকিস্তানের সবগুলো বিরোধী দলের আহ্বানে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ 6 দফা দাবি উপস্থাপন করেন। 50 বছর আগে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা বাঁচাও দাবি উত্থাপন করেছিলেন। আজকের দিনে এই 6 দফা দাবি সারা পূর্ব বাংলায় সূচনা করে তীব্র গণ আন্দোলনের। বাঙালির স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের এই আন্দোলনই একসময় রূপ নেয় বাঙালির স্বাধীনতার সংগ্রামে। এরই ধারাবাহিকতায় পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ। পরিবর্তিত লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে তৈরি হয় পাকিস্তান নামে একটি রাষ্ট্র, যার 2টি অংশ, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। লাহোর প্রস্তাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা থাকলেও বছরের পর বছর ক্রমাগত বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তান। Capital, central administration, military installations, everything was Pakistan. Though East Pakistan, a 56% population, is still they are not getting. 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে পশ্চিম পাকিস্তানের সবগুলো বিরোধী দলের আহ্বানে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্সে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন 6 দফা দাবি, যার মূল কথা ছিল অবহেলিত পূর্ব বাংলার স্বায়ত্তশাসন। পশ্চিমা শাসকদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও এই 6 দফা দাবিতেই 1966 সালে সারা পূর্ব বাংলায় তীব্র আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগের ডাকা 7 জুনের হরতালে পুলিশের গুলিতে শহীদ হন 7 জন শ্রমিক। তাদের সঞ্চিত পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ
ঘটেছে এবং তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বঙ্গবন্ধু 6 দফা দিয়ে তার ভাষা দিয়েছিলেন। 6 দফার মধ্য দিয়েই বাঙালির ম্যাগনা কার্টা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো সেই জন্য 6 দফাকে স্বাধীনতার সঙ্গে যুক্ত করি। আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় শেখ মুজিবুর রহমানকে। এতে গণ আন্দোলন আরো তীব্র হয়। 1969 সালে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। মুক্তির আকাঙ্ক্ষায় অপেক্ষারত জাতিকে তিনি দেখান স্বাধীনতার পথ, দেন 7ই মার্চের সে অমর ভাষণ। আমাদের মুক্তির সংগ্রাম। 70-এর নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফলের ফলে মুক্তিযুদ্ধ। কাজেই 6 দফা শেষ পর্যন্ত 1 দফা হয়ে গেল, কিন্তু 6 দফার যে মর্মবাণী সেটা মিথ্যে হলো না। 1966 সালে বঙ্গবন্ধুর 6 দফা দাবি বাঙালির চেতনার মর্মমূলে যেন বিস্ফোরণ ঘটায়। ইংল্যান্ডের গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা, তেমনি এই 6 দফা দাবিকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। আর এই 6 দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে পরিণত হয় স্বাধীনতা সংগ্রামে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মদিনায় অবস্থান করছেন। গতকাল যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন আব্দুল আল সৌদ তাকে অভ্যর্থনা জানান। এরপর মোটর শোভাযাত্রায় মদিনার হিলটনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন তিনি। মদিনা সফরকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন। আজ সকাল 10:30টায় দেশের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:30টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সৌদি বাদশাহর আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগাজিনে করা বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় আরও উপরের দিকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রকাশিত মার্কিন এই সাময়িকীতে এই বছরের তালিকায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থান 36। গতবার এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল 59তম। ফোর্বস ম্যাগাজিনে এই তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন। তালিকায় 100 জনের গড় বয়স 57 বছর, তবে এদের মধ্যে সবচেয়ে কম 41 বছর বয়সী ইয়াহুর প্রধান নির্বাহী মেরিজা মের। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ নিয়ে টানা 6 বার সহ মোট 11 বার তালিকার শীর্ষে ছিলেন। রোজার অন্যতম অনুষঙ্গ সেহরি। আজ থেকে রমজান মাস শুরু হওয়ায় গত রাতের শেষ ভাগে ধর্মপ্রাণ মুসলিমরা সেহরি খেয়ে রোজা রাখেন। কেউ পরিবারের সাথে নিয়ে, আবার কেউ জীবনের প্রয়োজনে পরিবার ছাড়াই সামর্থ্য অনুযায়ী সেহরি করেছেন। তাদের মতে তাকওয়া অর্জনের এই মাসে সেহরি শুধু খাওয়ার উপলক্ষই নয়, ইবাদত বন্দেগীতে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ রাতে নির্দিষ্ট সময়ে পরিবারের সবাইকে নিয়ে খাবার টেবিলে বসা বছরের অন্যান্য দিন একটু বেমানানি, তবে রমজান মাসে এটি নিয়মিত দৃশ্য। পরিবারের কনিষ্ঠতম সদস্যকে নিয়ে তাই খাওয়ার এই আয়োজন শুধু রোজা পালনে ভূমিকাই রাখে না, সুদৃঢ় করে পারিবারিক বন্ধনও। এই প্রতীক্ষাটা থাকেই রমজান মাসে যে আমরা সবাই একসঙ্গে বসবো, একসঙ্গে সবাই যখন আমরা খাবো তখন এটার অনেক সওয়াবও রয়েছে, আবার আত্মিক একটি প্রশান্তিও রয়েছে। রমজান আমাদেরকে এই উপহারটুকু অনেক সহজেই দিয়ে দেয়। পরিবার যে কয়জন আছি এই কয়জন নিয়ে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগতেছে। সেহরিটার মধ্যে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যার জন্য এই কষ্টটাকে কষ্ট হিসেবে নেই না, আমরা একটু অন্যরকম আনন্দই পাই। শিক্ষার্থীদের হল জীবনের এ সময়ের গল্পটা একটু অন্যরকম, যেখানে বন্ধুদের নিয়ে একসাথে সেহরি খাওয়া যেন আনন্দের উপলক্ষ, তবে সূক্ষ্মভাবে সেখানে পরিবারের অভাববোধ থেকেই যায়। আর এ পবিত্র মাসে রোজা রাখার সুবিধার্থে হলের খাবারের মান বাড়ানোরও দাবি তাদের কণ্ঠে। আমরা যেহেতু কষ্ট করে রোজা থাকি, ক্যান্টিন ছাড়া কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই, সেহেতু ক্যান্টিনের খাবারটা আরো ভালো করা উচিত। সবাই একসঙ্গে আমরা সেহরি করি, খুব মজাদার একটা বিষয়। রমজান আসলে পবিত্র মাস, পবিত্র মাস, সবাই একসাথে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ে সেহরি করতে আসি, খুব ভালো লাগে এই বিষয়টা। আমরা যখন খাইতে আসি তখন একটা বেশি ফিল করি, বিশেষ করে আম্মুর হাতে রান্নাটা, আর এখানকার খাওয়া দাওয়ার পরিবেশটা একটু খারাপ। এভাবেই এক মাস মাঝরাতে সেহরি, দিনভর রোজা, সংযম আর বেলা শেষে ইফতারের মধ্য দিয়ে সিয়ামের এই মাসটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা।
রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর পিরিয়ামিনি মার্কেটে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, আপনাকে আমি এই মুহূর্তে রাজধানীর জিপিও মোড়ে জিপিও পয়েন্টের পিরিয়ামিনি মার্কেটে দাঁড়িয়ে আছি। এখানে শাড়ি, থ্রি পিস সহ পাঞ্জাবির বিভিন্ন ডিজাইনের এখানে কালেকশন তুলেছেন এখানে বিক্রেতারা। এই মুহূর্তে আমরা যে পিরিয়ামিনির তৃতীয় তলায় দাঁড়িয়ে আছি, এখানে মূলত বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের পাঞ্জাবি তুলেছেন বিক্রেতারা। এছাড়া এখানে যেগুলো দেশীয় কালেকশনের পাশাপাশি বিদেশি যেগুলো ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের এখানে কালেকশনও নিয়ে এসেছেন, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছেন বিক্রেতারা। সেক্ষেত্রে এখানে প্রতিটি পাঞ্জাবির মূল্য সর্বনিম্ন 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে। এছাড়া যে পাঞ্জাবিগুলো এখানে নিয়ে এসেছেন, এই পাঞ্জাবিগুলোর মধ্যে গ্রাহকদের সবচেয়ে চাহিদা বেশি ইন্ডিয়ান পাঞ্জাবি। সেক্ষেত্রে আমরা এখন দাঁড়িয়ে আছি একটি পাঞ্জাবি স্টলে। এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো আমরা। আপনারা এই বাজারে ঈদ মৌসুমে সবচেয়ে কোন পোশাকগুলোকে বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন? এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে কালেকশনগুলো আছে, প্লাস আমাদের বাংলাদেশি যে তাঁত বস্ত্রগুলো আছে সেগুলো সমান পাল্লায় চলতেছে, মোটামুটি ভালো চলতেছে, প্লাস ওয়েদারসও খুব ভালো। সেক্ষেত্রে কাস্টমার আসতেছে, বিক্রিও হচ্ছে। সেক্ষেত্রে গ্রাহকদের কোন মানের পোশাকগুলো বেশি চাহিদা? গ্রাহকদের চাহিদা সবচেয়ে ভালো বেশি সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান যে পাঞ্জাবিগুলো আছে, ইন্ডিয়ান কারুকাজ করা যেগুলা, কারচুপি কাজ, হাতের কাজ, বিভিন্ন ভ্যারাইটিস কাজ যেগুলো আছে, রাজশাহী সিল্ক, এনডি সিল্ক, এনাদার আরো অনেক পাঞ্জাবি যেগুলো আছে, ভ্যারাইটিস পাঞ্জাবি চলতেছে, নিতেছে, কাস্টমার আসতেছে। যাই, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। সেক্ষেত্রে দেশীয় কালেকশন তেমন গুরুত্ব পাচ্ছে এরকম খুব কম শোনা যাচ্ছে। তবে বিদেশি যেগুলো ইন্ডিয়ান কাপড়ের মধ্যে যেগুলো চলছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্যাচুরা কেসপার ডিজাইনের যে পাঞ্জাবিগুলো বাজারে নিয়ে আসছেন এবারের ঈদ বাজারে। সেক্ষেত্রে এই মার্কেটে ক্যাচুরার পাশাপাশি কারচুপি, ইন্ডিয়ান কারচুপি পোশাকেরও বেশ চাহিদা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সেক্ষেত্রে আমরা বেশ আরো কয়েকটি স্টলে পাঞ্জাবি দেখছি। এখানে ক্রেতারাও দেখছেন পাঞ্জাবি, তাদের পছন্দ মতো পাঞ্জাবিগুলো এবং সাধ্যের মধ্যে যে ভারী ডিজাইনের পাঞ্জাবিগুলো আছে এমন পাঞ্জাবিগুলোই দেখছেন। সেক্ষেত্রে আমরা আর একটি স্টলে এসেছি। স্টলে আমরা একটু জিজ্ঞাসা করব যে দেশীয় কালেকশনগুলো কেমন চলছে। আচ্ছা, আমাকে একটু বলবেন যে ঈদ মৌসুমে ঈদ মার্কেটে এবার দেশি কালেকশনগুলো কেমন চলছে আপনাদের? এবার দেশীয় কালেকশন অন্যান্য বারের তুলনায় অনেক বেশি। দেশীয় ডিজাইন এবং দেশীয় যেই বুটিক্সগুলো আমাদের এখানে আছে, ফুল কটনের মধ্যে বর্তমান যে মৌসুম গরমের, সেই মৌসুম অনুযায়ী সফট কাপড়ের উপরে আমাদের প্রেশারটা বেশি, সেই হিসাবে কালেকশন। চিফ জায়েদ, আমি এই পিরামিড মার্কেটের বিভিন্ন বিক্রেতার সাথে কথা বলেছি, তাদের মোটামুটি খুব ভালো ব্যবসা চলছে। এই ছিল সর্বশেষ তথ্য পিরামিড মার্কেট থেকে। জায়েদ, রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা, আর বিক্রেতারাও দেশি বিদেশি বাহারি পোশাকে সাজিয়েছেন পসরা। সেই খবর জানাচ্ছিলেন রাজধানীর পিরিয়ামিনি মার্কেট থেকে সহকর্মী কাজল আব্দুল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। প্রাইমারির পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত হল হিলারির। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যান্ডার্স থেকে প্রায় দ্বিগুণ সমর্থন লাভ। কোপা আমেরিকায় হট ফেভারিট আর্জেন্টিনার দাপুটের সূচনা। মেসিবিহীন দলটি 2-1 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি 9 দিন আগে খোলা বাজারে 5টি পণ্য বিক্রি শুরু করলেও কয়েকদিন না যেতেই ট্রাক প্রতি পণ্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এর মধ্যে মজুদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে খেজুর বিক্রি। এদিকে ঠিকমতো পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঢাকার বাইরের ডিলাররা। টিসিবি কর্মকর্তাদের দাবি, বেশি বরাদ্দ দিলে অসাধু ডিলাররা বাজারে পণ্য বিক্রি করে দেন। আর ডিলাররা বলছেন, রোজার আগে টিসিবি অতিরিক্ত মজুত করলে এই সংকট হতো না। বিস্তারিত হাজেরা শিউলি রিপোর্টে। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে 29 মে থেকে টিসিবি ঢাকা সহ সারা দেশে 179টি ট্রাকে পরিবেশকদের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি শুরু করে। এক্ষেত্রে বাজারের চেয়ে প্রতিটি পণ্যের দাম 15 থেকে 30 টাকা কম হওয়ায় ক্রেতারা ভিড় করছেন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে। কিন্তু কয়েকদিন ডিলারদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলেও 4 জুন থেকে মসুর ডাল ছাড়া 3টি পণ্যের বরাদ্দ 100 থেকে 400 কেজি পর্যন্ত কমিয়ে দেওয়া হয়।
টিসিবির মুখপাত্রের দাবি, অসাধু ডিলারদের খোলা বাজারে পণ্য বিক্রি ঠেকাতে এবং বেশি ক্রেতাকে পণ্য সরবরাহের উদ্দেশ্যে ডিলার ও ক্রেতাদের জনপ্রতি বরাদ্দ কমানো হয়েছে। ডিলারদের কমায় দেওয়ার কারণ হলো সব জায়গায় সমান হারে পণ্য বিক্রি হয় না। যে সমস্ত জায়গায় অবশিষ্ট পণ্যটা থেকে যায় সেই পণ্যটা ব্ল্যাকমেলিং হওয়ার সুযোগ থাকে। এই ধরনের যদি কোনো কার্যক্রম না হয় সেজন্য আমরা সারা বাংলাদেশের পরিমাণটা কমিয়ে নির্ধারণ করে দিয়েছি। তবে ক্রেতা পিছু বরাদ্দ কমানো হলেও ক্রেতাদের চাহিদা অপূর্ণই থেকে যাচ্ছে। বিকাল 5টা পর্যন্ত ট্রাকে পণ্য বিক্রির কথা থাকলেও অধিকাংশ স্পটে পণ্য বিক্রি শেষ হয়ে যাচ্ছে দুপুরের মধ্যেই। আর খেজুর না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আমরা 4 কেজি করে পারলে ভালো হয়, এখন আমাদেরকে 2 কেজি করে দিচ্ছে। গাড়িতে মাল নাই, লোক আমাদের ঘুরে দিতেছে। আমাদের সরকার বলতেছে অপরিণত মাল আছে, কই মাল? পর্যাপ্ত পরিমাণ মাল নাই, এরকম খেজুর নাই। 12টা বাজে এখন এই সিরিয়াল বন্ধ করে দিচ্ছে। কোনো গাড়িতে খেজুর পায় নাই, খেজুর ওই জায়গায় টিসিবি থেকেই খেজুর নাই। ডিলাররা বলছেন, রোজার আগে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পণ্য আমদানি ও মজুত করা হলে এই সংকট হতো না। বাড়ি হলে গিয়ে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সাটুরিয়া থানা, ওইখান থেকে যে আমি এখানে মালের জন্য আসি, ডেলি আমার ঘুরতে হয়, কিন্তু মাল আইসা আমি এখানে পাই না। রোজাকে কেন্দ্র করে অন্তত 2 মাস আগে টিসিবি কর্তৃপক্ষের উচিত সরাসরি বিদেশ থেকে পণ্য, এই 5টা পণ্য আমদানি করে বাফার স্টক করে রাখা। রমজান উপলক্ষে রাজধানীর 33টি স্পটের পাশাপাশি চট্টগ্রামের 10টি, বাকি বিভাগীয় শহরে 5টি, জেলা সদরের 2টি স্পটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাম্প্রতিক তৎপরতা নিয়ে ব্রিফিং চলছে। ব্রিফিং করছেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিনিয়র অফিসাররাই ওখানে আছেন, তারা এইগুলো নিয়ে কাজ করছেন। এখন পর্যন্ত ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর যে মোডাস অপারেন্ডি, অপরাধ সংগঠন প্রক্রিয়া, যেটা সেই প্রক্রিয়ার সাথে প্রায় হুবহু মিল রয়েছে। তারপর যদি আমরা ভিকটিমের প্রোফাইল যদি আমরা পর্যালোচনা করি, ভিকটিম মানে তো ভিকটিম তো বাবুল আক্তারের কারণেই তার মিসেস ভিকটিম হয়েছে, তার পত্নী ভিকটিম হয়েছে আমরা মনে করি। তো বাবুল আক্তারের যে মানে দায়িত্ব ছিল, তার যে কর্মকাণ্ড, সেটি কিন্তু জঙ্গি বিরোধী কর্মকাণ্ডই ছিল। তো সেই দিক থেকে আমরা ধারণা করছি দুটো কারণ, একটা হলো যে ভিকটিমের প্রোফাইল বিবেচনা, আর একটা হলো অপরাধ সংগঠন প্রক্রিয়া। দুটো সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সাম্প্রতিক তৎপরতা নিয়ে ডিবি কার্যালয়ে ব্রিফিং করছিলেন ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজশাহীর বাজারে এখন নানা জাতের আম। ক্রেতারা পছন্দের সুস্বাদু আমের স্বাদ নিতে ঘুরছেন বাজারে বাজারে। আমের দাম বাড়ায় মৌসুমী ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভের মুখ দেখছেন না বলে দাবি। আর বাগান মালিকরা বলছেন উৎপাদন কম হওয়ায় এমন অবস্থা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গাছে গাছে ঝুলছে এখন গ্রীষ্মকালীন সুস্বাদু ফল আম। পাকতে শুরু করায় চলছে গাছ থেকে আম পাড়ার ধুম। গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হিমসাগর, খিরসাপাত, লকনা সহ নানা জাতের আমে ভরে উঠেছে রাজশাহীর বাজার। পাশাপাশি ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় পাইকারি আমের হাট বানেশ্বর। ব্যবসায়ীরা বলছেন আকার ভেদে বাজারে প্রতিমন গোপালভোগ 2500, খিরসাপাত 2000, লকনা 1000 আর ল্যাংড়া বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1800 টাকা দরে। আম চাষ করে প্রকৃত যে লাভটা হওয়ার কথা, এটা হচ্ছে না। রমজান মাস, এই জন্য ব্যবসাটা একটু ঢিল। খেরসাপাত 18 থেকে 2000, লোকনা 800 থেকে 1000। তবে অন্য জেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, গেলবারের তুলনায় এবছর আমের দাম চড়া। এতে কাঙ্ক্ষিত লাভের দেখা পাচ্ছেন না তারা। গতবারে আমের দাম অনেক কম ছিল, সে দৃষ্টি এবার আমের দাম একটু বেশি। এখান থেকে আম নিলে মনে করেন বিভিন্ন জায়গায় নিয়ে যেতেছি, এর লাভটা একটু 8 টাকা কমের কি। অবশ্য আমের দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা কম আমদানি ও প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছেন। তারপরও বাজারে ওঠা সুস্বাদু আমের স্বাদ নিতে ক্রেতাদের আগ্রহের কোনো কমতি নেই। ঝড়ে ক্ষতি হয়েছে, ওই জন্য আমের দাম হয় আমরা তেমন লাভবান হতে পারছি না। প্রতি বছরই কিনি আর কি, সেই হিসেবে বেশি মনে হচ্ছে না। প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 1 থেকে 1.5 কোটি টাকার আম কেনা বেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। জেলায় 16,583 হেক্টর জমির বাগানে 2,15,600 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের।
2383 ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদ সংস্থা এই তথ্য জানায়, বার্তা সংস্থা এপি এই তথ্য জানায়। 1789 সালের খবরে কোপা আমেরিকার খবর। আসরের শুরুটা দাপুটে হট ফেভারিট আর্জেন্টিনার। মেসি না খেললেও দলের পারফরম্যান্সে কোনো কমতি ছিল না। পুরোটা সময় আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ায় তেমন প্রতিরোধ গড়তে পারেনি চিলি। ডি গ্রুপের প্রথম ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে 2-1 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এছাড়াও দিনের আরেক ম্যাচে পানামা 2-1 গোলে হারিয়েছে বলিভিয়াকে। ক্যালিফোর্নিয়ার লেভিস তারা, তাই পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন আর্জেন্টিনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার 2 দিনের মাথায় এবার ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গুলিতে রাজধানীর কালশীতে 2 জন ও রাজশাহীর বাগমারায় এক জেএমবি সদস্য নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। 139টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিজের স্ত্রীর হত্যাকারীদের ধরতে কোনো সহযোগিতা পাচ্ছেন না বাবুল আক্তার। বিলবোর্ড উচ্ছেদের নামে ক্যামেরাগুলো নামানো হয় 3 মাস আগে। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। তার পূর্ব বাংলা বাঁচাও আন্দোলনে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। এবং গরম আবহাওয়ায় রমজানে খাবার গ্রহণে বাড়তি সতর্কতার পরামর্শ পুষ্টিবিদ ও চিকিৎসকদের। ভেজাল রোধে সরকারকে তৎপরতা বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।